ওকে, সবাই ভালো আছো? আমরা যেহেতু জুমে সমস্যা হচ্ছে, তো এই জন্য আমি তোমাদের জন্য এইভাবে রেকর্ড করে ভিডিও পাঠাতে চাচ্ছি। যদি এটা ভালো লাগে এইভাবে যদি ভালো না লাগে, তাহলে আমি হোয়াইট বোর্ডে রেকর্ড করে তোমাদেরকে পাঠাবো। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, জারণ বিজারণ। তো আমরা প্রথমে আজকে যে বিষয়টা আমি তোমাদের জন্য রেকর্ড করে পাঠাচ্ছি, সেটা হচ্ছে কোনো রাসায়নিক সমীকরণ কীভাবে আমরা সমতাকরণ করব। তো রাসায়নিক সমীকরণ সমতাকরণ দুইভাবে করা যায়। একটা হচ্ছে জারণ সংখ্যা পদ্ধতিতে, মানে জারণ মানের উপর ভিত্তি করে, আর একটা হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ, কোনো রাসায়নিক সমতাকরণ। তো আমরা মূলত প্রথমে শিখব আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ। তো এটা শেখার জন্য এখানে আমি কয়েকটা যে বিক্রিয়ার জারণ অর্ধবিক্রিয়া কাকে বলে সেটা জানতে হবে, বিজারণ অর্ধবিক্রিয়া কাকে বলে সেটা জানতে হবে। তো এখানে আমি প্রথমে লিখছি জারণ অর্ধবিক্রিয়া। তো এখানে বলা হচ্ছে যে রিডক্স মানে হচ্ছে জারণ এবং বিজারণ বিক্রিয়াকে রিডক্স বিক্রিয়া হয়। যে বলছে রিডক্স বিক্রিয়ার যে অংশে জারণ প্রক্রিয়া দেখানো হয় তাকে জারণ অর্ধবিক্রিয়া বলে। আর বিজারণ অর্ধবিক্রিয়া হচ্ছে রিডক্স বিক্রিয়ার যে অংশে কি দেখানো হবে, বিজারণ প্রক্রিয়া দেখানো হবে, তাকে বলবো আমরা বিজারণ অর্ধবিক্রিয়া। ওকে, তো এইখানে আমরা কিছু বিক্রিয়া লিখছি। আমি একটা বিক্রিয়া লিখছি, এটা হচ্ছে রিডক্স বিক্রিয়া। এখানে SN2+ আর Fe3+ থেকে SN4+ আর Fe2+ হয়েছে। তাহলে এখানে জারণ ঘটছে, আমরা দেখতেছি যে এখানে 2+ থেকে কী হয়েছে, এখানে 4+ হয়েছে। তার মানে এটা হচ্ছে জারণ ঘটছে। আর এখানে 3+ থেকে এখানে হয়েছে 2+, তার মানে এখানে কী ঘটছে, এখানে বিজারণ ঘটছে। ওকে, তা আমি বললাম যে এখানে 2+ থেকে 4+ হয়েছে, তার মানে আমি দেখতেছি জারণ, আমাদের সংজ্ঞাটা মনে আছে, জারণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ইলেকট্রন ত্যাগ করে কী করবে, ধনাত্মক চার্জের পরিমাণটা বৃদ্ধি করবে। তাহলে এখানে দেখতেছি আমরা দুইটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি করছি। অতএব এই প্রক্রিয়াটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া। তাহলে এই বিক্রিয়ার এই অংশ দ্বারা জারণ প্রক্রিয়াকে দেখানো হয়েছে, অতএব এটাকে বলবো জারণ অর্ধবিক্রিয়া। এখানে Fe3+ থেকে Fe2+ হয়েছে, অর্থাৎ আমরা বিজারণ বিক্রিয়া জানি যে কী করবে, ইলেকট্রন কী করবে, গ্রহণ করে ধনাত্মক চার্জের পরিমাণটা হ্রাস করবে। তাহলে এখানে 3+ একটা ইলেকট্রন গ্রহণ করে Fe2+ হয়েছে। তার মানে এই বিক্রিয়ার এই অংশটা হচ্ছে বিজারণ প্রক্রিয়া, অতএব এই বিক্রিয়াটাকে আমরা বলবো বিজারণ অর্ধবিক্রিয়া। ক্লিয়ার? তো এইটা আমরা জানলাম। এরপরে আমি বলছি যে আমাকে জানতে হবে স্পেকটেটর আয়নস, মানে হচ্ছে দর্শক আয়ন সম্পর্কে জানতে হবে, যে দর্শক আয়ন কোনগুলো। তো আমি এখানে একটা সমীকরণ লিখছি। তা আমরা বলছিলাম দর্শক আয়ন হচ্ছে যে সমস্ত আয়ন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, অথবা আমরা বলতে পারি যে সমস্ত আয়ন কী হচ্ছে, বিক্রিয়ায় জারণ মানে কোনো পরিবর্তন হয় না, সে সমস্ত আয়নকে আমরা বলবো দর্শক আয়ন। তো এখানে যদি আমরা দেখি, আমরা জানি একটা যৌগ গঠিত হয় যে একজনের জারণ মানটা অন্যজনকে করে আদান প্রদানের মাধ্যমে। তাহলে এখানে দেখা যাচ্ছে টিন, এখানে হচ্ছে 2+, এখানে ক্লোরাইড হচ্ছে -1, এখানে আয়রন হচ্ছে 3+, এখানে হচ্ছে -1, এখানে আয়রন হচ্ছে 2+, কারণ এখানে 2, এইটা হচ্ছে 2+, আর এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে 4+, এখানে হচ্ছে -1। ক্লিয়ার? তাহলে আমরা দেখতেছি এখানে ক্লোরাইড আয়ন মানে ক্লোরিন, এখানে -1, এখানে -1, বিক্রিয়কের উভয়, মানে বিক্রিয়ক এবং উৎপাদ, অর্থাৎ বাম সাইড, বিক্রিয়ার বাম সাইড এবং ডান সাইড উভয় দিকে জারণ মানটা সমান, অতএব এখানে ক্লোরাইডটা হচ্ছে দর্শক আয়ন। তাহলে এখানে দর্শক আয়ন হচ্ছে ক্লোরাইড আয়ন। অর্থাৎ কী করতেছে, যার জারণ মানে কোনো পরিবর্তন হচ্ছে না, উভয় দিক থেকে তোমার কী থাকতেছে, জারণ মানটা সমান থাকতেছে। তাহলে এখানে দর্শক আয়ন হচ্ছে ক্লোরাইড আয়ন। তাহলে আমরা যদি তাহলে এখানে দিলাম, তো এই সমীকরণটাকে আমরা বলবো আণবিক সমীকরণ। ঠিক আছে? আর যখন আমরা দর্শক আয়ন বাদ দেব, তখন এটাকে বলবো আয়নিক সমীকরণ। কী বললাম, এটাকে বলবো আমরা আণবিক সমীকরণ। আর এইখানে যে দর্শক আয়নটা বাদ দিচ্ছি, যে সমীকরণটা পাবো, এটাকে আয়ন সমীকরণ। কি বলবো আমরা, আয়ন সমীকরণ, বা একটা নাম হচ্ছে কঙ্কাল। কি সমীকরণ?
কঙ্কাল সমীকরণ। কি বাদ দেওয়ার পর, দর্শক আয়নটা বাদ দেওয়ার পর যে সমীকরণটা পাবো এটা হচ্ছে কঙ্কাল সমীকরণ। তাহলে এই সমীকরণে কঙ্কাল সমীকরণ হচ্ছে এটা, এখানে 3+ তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি, Fe2+, আর এখানে থাকবে SN2 4+। তাহলে এখানে হচ্ছে এটা আণবিক সমীকরণ, এটা আণবিক সমীকরণ, এখানে দর্শক আয়ন ক্লোরাইড। তো দর্শক আয়ন বাদ দেওয়ার পর যে সমীকরণটা পাবো সেটা হচ্ছে আয়ন সমীকরণ বা কঙ্কাল সমীকরণ। তাহলে আমাদের কঙ্কাল সমীকরণ হচ্ছে এটা। তো আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে আমরা কী করব, কোনো একটা সমীকরণকে সমতাকরণ করব। তো আমরা জানলাম জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া, ঠিক আছে। তারপর হচ্ছে জারণ বিক্রিয়াকে কীভাবে লিখব, বিজারণ বিক্রিয়াকে কীভাবে লিখব, দর্শক আয়ন কী, ঠিক আছে। দর্শক আয়ন, আমরা দর্শক আয়ন লিখলাম। তারপর এখানে আণবিক সমীকরণ দেখলাম, আণবিক সমীকরণটা কী। তারপর দর্শক আয়ন বাদ দিয়ে যে সমীকরণটা পাবো সেটাকে বলা হচ্ছে আয়ন সমীকরণ বা কঙ্কাল সমীকরণ, এটা। তো এখন আমরা শিখি যে আমরা কিছু কিছু টার্ম শিখব। যে আমি ধরলাম, আমি এখানে লিখতে যাচ্ছি যে একটা সমীকরণের ধরলাম বিক্রিয়ক, বিক্রিয়ক হিসাবে যদি একটা যৌগ থাকে, এই যে বিক্রিয়ক হিসাবে, তারপর এখানে লিখলাম, এখানে হচ্ছে উৎপাদ, এখানে উৎপাদ, আর এখানে আমি লিখতেছি দর্শক আয়ন বাদ দেওয়ার পর, দর্শক আয়ন বাদ দেওয়ার পর। তো আমরা কমন যদি বিক্রিয়ক হিসেবে আমরা ব্যবহার করি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, KMnO4। আমরা যদি বিক্রিয়ক হিসেবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করি, তাহলে মনে রাখতে হবে এখানে এর জারণ মানটা হচ্ছে +7। যখন সে বিক্রিয়া করবে, এটা বিক্রিয়ক হিসেবে ব্যবহার করলাম, যখন সে বিক্রিয়া করে উৎপাদ গঠন করবে সেখানে অবশ্যই ম্যাঙ্গানিজের জারণ মানটা +2। তার মানে যদি আমরা কখনো বিক্রিয়ক হিসেবে থাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তাহলে সেখানে উৎপাদ অবশ্যই ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে কত, +2। আর এই পাশে আমরা লিখছি যে বিক্রিয়ক হতে যখন আমরা, এই যে বিক্রিয়ক হতে যখন আমরা দর্শক আয়ন বাদ দেব, তো এখানে যদি আমরা দর্শক আয়ন বাদ দিই তাহলে এখানে পাচ্ছি MnO4-, এটা হচ্ছে পারম্যাঙ্গানেট আয়ন। বুঝতে পারছি? যদি এটা বিক্রিয়ক হিসেবে ব্যবহার করা হয় তাহলে উৎপাদ হিসাবে এখানে অবশ্যই কি থাকবে, Mn2+, মানে হচ্ছে উৎপাদে তার জারণ মানটা অবশ্যই ম্যাঙ্গানিজের জারণ মানটা +2 হবে। আর এখানে দর্শক আয়ন বাদ দিলে অবশ্যই এখানে মাইনাস হবে। অনুরূপভাবে আমরা যদি এখানে নেই পটাশিয়াম ডাইক্রোমেট, নিলাম পটাশিয়াম ডাইক্রোমেট, তাহলে অবশ্যই এখানে যে আমরা পাবো এটা এইখানে যে আমরা পাবো মানে উৎপাদ, এটা যদি বিক্রিয়ক হিসেবে ব্যবহার করি পটাশিয়াম ডাইক্রোমেট, তাহলে এখানে উৎপাদ হিসাবে ক্রোমিয়ামের জারণ মান হবে +3। তাই এখানে দর্শক আয়ন যদি বাদ দেই, এখান থেকে দর্শক আয়ন বাদ দিলে আমরা পাবো ডাইক্রোমেট আয়ন। কী আয়ন পাবো? ডাইক্রোমেট আয়ন। ক্লিয়ার? এরপর যদি আমাদের মনে রাখি যে বিক্রিয়কে যদি ফেরাস সালফেট থাকে তাহলে এখানে অবশ্যই কি থাকবে, ফেরিক সালফেট। ওকে, আমি বললাম বিক্রিয়কে যদি ফেরাস সালফেট থাকে তাহলে উৎপাদে অবশ্যই উৎপন্ন হবে ফেরিক সালফেট। তাহলে এখানে দর্শক আয়ন বাদ দিয়ে এখানে পাবো আমরা Fe, এখানে পাবো আমরা 2+। এখন এখানে বলছে যদি আমরা বিক্রিয়ক হিসেবে নিই সোডিয়াম থায়োসালফেট, আমরা যদি ব্যবহার করি বিক্রিয়ক হিসেবে সোডিয়াম থায়োসালফেট, তাহলে উৎপাদ হিসাবে আমরা পাবো অবশ্যই সোডিয়াম টেট্রাথায়োনেট। ক্লিয়ার? আর এখানে দর্শক আয়ন যদি বাদ দেই তাহলে এখানে পাবো থায়োসালফেট, কী পাবো, আয়ন পাবো। ক্লিয়ার? তাহলে আমরা বলতেছি, তাহলে আমরা তুলনা করতেছি যে বিক্রিয়ক হিসাবে কী ব্যবহার করলে উৎপাদ হিসেবে কী পাবো, আর সেখান থেকে দর্শক আয়ন বাদ দিলে কী পাবো, এগুলো একটু মনে রাখতে হবে। তাহলে আমাদের সমীকরণগুলো সমতাকরণ সহজ হবে। তারপর যদি আমি এইরকম থাকে যে মনে রাখবো, যদি এখানে কি থাকে, এটা অক্সালিক অ্যাসিড থাকে, অক্সালিক অ্যাসিড যদি থাকে তাহলে অবশ্যই মনে রাখবো এই বিক্রিয়কে অক্সালিক অ্যাসিড থাকলে উৎপাদে অবশ্যই কী উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড। আর এখানে দর্শক আয়ন বাদ দিলে পাবো অক্সালেট আয়ন। অনুরূপভাবে এখানে যদি আমরা কি নেই, হাইড্রোজেন পারঅক্সাইড নেই, হাইড্রোজেন পারঅক্সাইড, তাহলে এখানে উৎপাদে অবশ্যই কী পাবো, অক্সিজেন পাবো। আর এখানে অবশ্যই তাহলে এখানে পাবো পারঅক্সাইড আয়ন। অনুরূপভাবে যদি আমি এখানে হাইড্রোজেন সালফাইড নেই তাহলে এখানে উৎপন্ন হবে অবশ্যই উৎপাদে উৎপন্ন হবে সালফার।
আর এখানে উৎপন্ন হবে সালফাইড আয়ন। ঠিক আছে, এখানে যদি আমি কি নেই পটাশিয়াম আয়োডাইড নেই, তাহলে এখানে অবশ্যই উৎপন্ন হবে আয়োডিন, আর এই পাশে থাকবে আয়োডাইড আয়ন। তো এই কয়েকটা জিনিস মনে রাখলে মোটামুটি আমরা কি করতে পারবো, মোটামুটি এখানে আমরা যে চাচ্ছি যেটা যে আমরা সমীকরণটাকে কীভাবে প্রতিপাদন করবো সেটা। তাহলে আমি এখানে বললাম বিক্রিয়ক হিসেবে যদি আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট নেই, আমি আবার একটু রিভিশন দিচ্ছি, পারম্যাঙ্গানেট নেই, তাহলে উৎপাদে অবশ্যই কী পাবো, ম্যাঙ্গানিজ 2+ পাবো। মানে উৎপাদে যে ম্যাঙ্গানিজটা যৌগ গঠন করবে সেখানে অবশ্যই ম্যাঙ্গানিজ জার্মান 2+ হবে। আর এখানে দশকান বাদ দেওয়ার পর পারম্যাঙ্গানেট, এখানে পটাশিয়াম ডাইক্রোমেট অবশ্যই ক্রোমিয়াম জার্মান +3 হবে। আর এখানে যেটা পাবো কী করবো, ডাইক্রোমেট আয়ন। অনুরূপভাবে যদি ফেরাস সালফেট থাকে তাহলে উৎপাদ হিসেবে ফেরিক সালফেট, আর এখানে আয়ন হিসেবে 2+। যদি আমরা সোডিয়াম থায়োসালফেট নেই তাহলে উৎপাদ গঠন করবে, মানে বিক্রিয়ক হিসেবে যদি সোডিয়াম থায়োসালফেট নেই তাহলে উৎপাদ গঠন করবে সোডিয়াম টেট্রাথায়োনেট। ঠিক আছে, এবং এখানে দশকান বাদ দিলে পাবো সোডিয়াম থায়োসালফেট আয়ন। অক্সালিক অ্যাসিড নিলে উৎপাদে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, এখানে হচ্ছে অক্সালেট আয়ন। এখানে যদি আমি হাইড্রোজেন পারঅক্সাইড নেই তাহলে এখানে উৎপন্ন হবে অক্সিজেন, আর এখানে হচ্ছে অক্সাইড আয়ন। এখানে যদি হাইড্রোজেন সালফাইড নেই তাহলে উৎপন্ন হবে সালফার, আর এখানে হচ্ছে সালফাইড আয়ন। এখানে যদি পটাশিয়াম আয়োডাইড নেই তাহলে আয়োডিন উৎপন্ন হবে, আর এখানে আয়োডাইড আয়ন। দশকান বাদ দেওয়ার পর আমরা এখন বিক্রিয়াগুলো পূরণ করব। বিক্রিয়া পূরণ করব বলতে বোঝাচ্ছি যে আমরা কিভাবে আয়ন ইলেকট্রন পদ্ধতি সমতাকরণের সময় আণবিক সমীকরণগুলো কীভাবে পূরণ করব, যা সমীকরণটা পূরণ করব, সমতাকরণ না। সমতাকরণের জন্য তো আমাদের নিয়ম আছে। আমি মনে করো অম্লীয় মাধ্যমের কয়েকটা বিক্রিয়া দেখাবো, তারপরে নিরপেক্ষ মাধ্যম, তারপর হচ্ছে ক্ষারীয় মাধ্যম। তো আমরা সাধারণত আমাদের যে সিলেবাস হচ্ছে অম্লীয় মাধ্যমের বিক্রিয়া সমতাকরণ করতে হবে, আর হচ্ছে আমাদের সাধারণ নিরপেক্ষ মাধ্যমে সমতাকরণ করতে হবে। তো এইখানে আমরা একটা বিক্রিয়া লিখতে যাচ্ছি, যেমন আমি একটা বিক্রিয়া লিখতে যাচ্ছি 1 নম্বর, যে আমি বললাম সোডিয়াম থায়োসালফেট প্লাস এইখানে আমি দিলাম আয়োডিন, তাহলে কি উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে আণবিক সমীকরণটা আমরা কীভাবে পূরণ করব, ক্লিয়ার? তো আণবিক সমীকরণ মনে রাখ, আমরা দেখছিলাম যে বিক্রিয়ক হিসেবে যদি আমরা সোডিয়াম থায়োসালফেট নেই, এই সোডিয়াম থায়োসালফেট, তাহলে উৎপাদ হিসেবে হবে কি সোডিয়াম টেট্রাথায়োনেট প্লাস তার সাথে উৎপন্ন হবে সোডিয়াম আয়োডাইড। আমি বলতেছি যে এমনি আমরা একটা সমীকরণ কীভাবে পূরণ করতে হবে সেটা শিখতেছি, ক্লিয়ার? এরপরে যদি আমি 2 নম্বর সমীকরণ নেই, মনে করো আমি এরপরে সমীকরণ নিলাম যে অম্লীয় মাধ্যম হচ্ছে আমি সালফিউরিক অ্যাসিড নিলাম, এই পাশে নিলাম আমি ফেরাস সালফেট, আর এই পাশে আমি নিলাম এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ক্লিয়ার? ঠিক আছে, এটা নিলাম। তাহলে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে, তখন আমাদের মনে রাখতে হবে এখানে ধাতু কয়টা। এই বিক্রিয়ার তোমার সমতাকরণের শর্ত হচ্ছে এখানে ধাতু কয়টা। তো ধাতু হচ্ছে আয়রন আছে, পটাশিয়াম আছে, আর ম্যাঙ্গানিজ আছে, ক্লিয়ার? তো কী কী আছে এখানে, আমাদের এখানে আছে আয়রন, ম্যাঙ্গানিজ, আর হচ্ছে পটাশিয়াম। এবং এখানে আমরা অ্যাসিড হিসেবে নিচ্ছি সালফিউরিক অ্যাসিড। তো এর ক্যাটায়ন ধনাত্মক অংশ হচ্ছে হাইড্রোজেন, আর অ্যানায়ন হচ্ছে কি এই সালফেটটা, এই সম্পূর্ণটা হচ্ছে অ্যানায়ন অংশ, ক্লিয়ার? তো আমাদের বিক্রিয়া পূরণের শর্ত হচ্ছে যে অ্যাসিডের যে অ্যানায়ন অংশটা আছে তার ধাতুর লবণ উৎপন্ন হবে। কি বললাম, অ্যাসিডের যে অ্যানায়ন অংশটা আছে তার ধাতুর কি উৎপন্ন হবে, লবণ উৎপন্ন হবে। তাহলে এখানে যতগুলো ধাতু আমরা একটু আগে এখানে দেখছি, এখানে আমরা দেখতেছি যে কি থাকবে, ফেরাস সালফেট থাকলে অবশ্যই সেটা কী হবে, ফেরিক সালফেট। তার মানে আমাদের এখানে ফেরাস সালফেট আছে, তার কী করবে, সে এই অ্যাসিডের অ্যানায়নের সাথে যুক্ত হবে, এবং যতগুলো এখানে ধাতু আছে 1, 2, 3টা ধাতুর লবণ, কি লবণ, সালফেট লবণ উৎপন্ন হবে। তাহলে আমরা জানি ফেরাস থাকলে এখানে হবে কি ফেরিক সালফেট। তারপরে এখানে আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে? তাহলে এখানে উৎপন্ন হবে পটাশিয়াম সালফেট প্লাস ম্যাঙ্গানিজ সালফেট, ক্লিয়ার? আর তার সাথে এখানে উৎপন্ন হবে এখানে পানি, প্লাস দিয়ে হচ্ছে পানি, ক্লিয়ার? তার মানে অ্যাসিড, আমাদের এখন মনে রাখতে হবে অ্যাসিড থাকলে অবশ্যই পানি উৎপন্ন হবে, আর এখানে যতগুলো ধাতু আছে তার
কী করবে, এখানে যে অ্যাসিডটা আছে তার অ্যানায়নের লবণ। আমি বললাম এখানে দেখো তোমরা একটু খেয়াল করবা যে এখানে ম্যাঙ্গানিজ আছে, ম্যাঙ্গানিজের এখানে যাওয়ার মান হচ্ছে +7, আমি বলছি যখন সে যৌগ গঠন করবে তখন তার যাওয়ার মানটা কত হবে, +2। দেখো তো আমরা এখানে যে যৌগটা গঠন করছি সেটার যাওয়ার মান কত, এখানে কত, সালফেটে -2, ম্যাঙ্গানিজে +2। ক্লিয়ার? তাহলে আমার উপরের ছকটার সাথে এই বিক্রিয়াগুলো মিলতেছে। আমি এই একই আরেকটা দেখি, আরেকটা আমি একই বিক্রিয়াগুলো আমরা পূরণ করে শিখি। যেখানে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিছি, এখানে আমি এবার সালফিউরিক অ্যাসিডের পরিবর্তে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলাম, দিয়ে এখানে আমি দিলাম কি, ফেরাস সালফেট। তা আগের মতো এখানে কতগুলো ধাতু আছে, একটা দুইটা তিনটা ধাতু আছে, আর এখানে অ্যাসিড আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর এখানে অ্যানায়ন আছে ক্লোরাইড আয়ন। অ্যানায়নটা হচ্ছে কি, ক্লোরাইড আয়ন। তাহলে আমাদের কি হবে, যতগুলো ধাতু আছে তার ক্লোরাইড আয়ন, এখানে আমরা নেব ক্লোরাইড, সালফেট না, ক্লোরাইড নেব। ক্লিয়ার? তাহলে আমরা এখানে যতগুলো ধাতু আছে তার ক্লোরাইড লবণ, মানে এই যে অ্যানায়নটার লবণ। তা ফেরাস থাকলে এখানে কী হবে, ফেরিক ক্লোরাইড। ঠিক আছে? তারপরে এখানে ম্যাঙ্গানিজ, ওখানে এই পাশে আসলে কী হবে, তার যাওয়ার মান হবে +2, তাহলে ম্যাঙ্গানিজ ক্লোরাইড। তারপর কী হবে, পটাশিয়ামের যাওয়ার মান 1, তারপর পটাশিয়াম ক্লোরাইড। আর অ্যাসিড থাকার জন্য এখানে মাস্ট বি কী হবে, এখানে হচ্ছে পানি। আশা করি তোমরা বোঝার চেষ্টা করতেছো। বিক্রিয়াগুলো একটু ট্রাই করতেই হবে। আবার আমরা নেক্সট উদাহরণে যাই। নেক্সট উদাহরণ হচ্ছে আমি নিলাম K2Cr2O7। এগুলো হচ্ছে আণবিক সমীকরণ। এখানে আমি আবার আগের মতোই সালফিউরিক অ্যাসিড নেই, আর এখানে নিলাম আমি ফেরাস সালফেট। ওকে, নিলাম। এখন যদি আমি ফেরাস সালফেট নেই, তাহলে হচ্ছে আমাদের এখানে অ্যাসিডে অ্যানায়ন হচ্ছে সালফেট, তাহলে এখানে পটাশিয়াম আছে ধাতু, ক্রোমিয়াম ধাতু আছে। ঠিক আছে? তাহলে এখানে ধাতু আছে পটাশিয়াম, ক্রোমিয়াম, এখানে হচ্ছে কি, আয়রন। তাহলে আমরা জানি আগের মতোই যে অ্যাসিড থাকলে অবশ্যই, আগের মতো যদি বলি অ্যাসিড থাকলে পানি উৎপন্ন হবে, আগে লিখলাম। আগে পিছনে লিখলে সমস্যা নেই, যেভাবে তুমি বুঝতে পারো সেভাবে বিক্রিয়াটা পূরণ করবা। তাহলে এখানে পটাশিয়াম ক্রোমেট, তাহলে এখানে পটাশিয়াম, তার পটাশিয়াম সালফেট উৎপন্ন হবে, পটাশিয়ামের 1 আর সালফেট হচ্ছে 2। তারপর হচ্ছে ক্রোমিয়াম, এখানে 6+, যাওয়ার মান, এর যাওয়ার মানটা হচ্ছে +6। আর যখন সে যৌগ গঠন করবে তখন আমরা বলছি ক্রোমিয়াম যখন এটা বিক্রিয়ক হিসেবে থাকে, যে বিক্রিয়ক হিসেবে এখানে আছে, বিক্রিয়ক হিসেবে আমাদের এখানে বিক্রিয়ক হিসেবে আছে। আর বলছি যখন বিক্রিয়ক হিসেবে থাকবে তখন সেটা উৎপাদ গঠন করার সময় তার ক্রোমিয়ামের যাওয়ার মানটা হবে কত, এখানে বিক্রিয়ক যখন সে উৎপাদ গঠন করবে তখন ক্রোমিয়াম ধাতু যাওয়ার মানটা হবে +3। তাহলে আমরা জানি ক্রোমিয়ামের 3, তাহলে সালফেটে হচ্ছে কত, 2, তাহলে উৎপন্ন হবে এটা। তাহলে দুটো ধাতু, আরেকটা হচ্ছে আমাদের কি আছে, আরেকটা আছে ফেরাস সালফেট। এখানে হচ্ছে ফেরাস থেকে কী হবে, এখানে লিখি প্লাস, এখান থেকে হবে ফেরিক সালফেট। ফেরাস থাকলে ফেরিক সালফেট উৎপন্ন হয়, আর পানিতে উপরে লিখছি। তো এইভাবে আমরা বিক্রিয়াগুলো পূরণ করব। ঠিক আছে? অনুরূপভাবে আমি এই 5 নম্বর আরেকটা সমীকরণ তোমাদের বিক্রিয়া পূরণ করে দেখাতে যাচ্ছে। বাকিগুলো আমরা ট্রাই করব এই ওই সমতাবিধান করার ক্ষেত্রে। আচ্ছা, K2Cr2O7, এখানে আমি সালফিউরিক অ্যাসিড নিলাম। ঠিক আছে? আর এইখানে আমি বিক্রিয়াটা আণবিক সমীকরণ এবার নিতে যাচ্ছি, যে এইবার এখানে নিতে যাচ্ছি হয় অক্সালিক অ্যাসিড C4 অক্সালিক অ্যাসিড, অথবা যদি আমি হাইড্রোজেন পারঅক্সাইড নেই, অথবা আমি কি নিতে পারি, এখানে আমি হাইড্রোজেন সালফাইড নিতে পারি, অথবা আমি এখানে নিতে পারি পটাশিয়াম, কি নিতে পারি, আয়োডাইড। এই এখানকার এই 4টার মধ্যে যে কোনো একটা নিব, আর এই পাশে এটা অবশ্যই থাকবে। তাই প্রথম আমার কাজ কি, প্রথম কী কাজ বলো দেখি, তোমরা একটু ট্রাই করো। যে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে ধাতু কয়টা সেটা আইডেন্টিফিকেশন করা। তো ধাতু দেখতেছি এখানে 2টা, এই পাশে ধাতু নেই। আর এখানে এই যে 2টা, মানে পটাশিয়াম আছে, পটাশিয়াম আর হচ্ছে ক্রোমিয়াম। তাহলে এখানে 2 প্রকার ধাতু আছে, একটা পটাশিয়াম, একটা হচ্ছে ক্রোমিয়াম। আর এখানে অ্যাসিডটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তা সালফিউরিক অ্যাসিডের এখানে অ্যানায়ন হচ্ছে কি, সালফেট। তো আমরা কি করব, যে এই যে এখানে আছে এটা বিক্রিয়া দেখাবো। আর আমি এখানে তো আমাদের বলছিলাম যে এখানে আরেকটু আমরা খেয়াল করি, যদি আমাদের এখানে অক্সালিক অ্যাসিড থাকে তাহলে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড থাকলে কি হবে, অবশ্যই অক্সিজেন, হাইড্রোজেন সালফাইড থাকলে সালফার, পটাশিয়াম আয়োডাইড থাকলে আয়োডিন উৎপন্ন হবে।
ক্লিয়ার? বুঝতে পারতেছি তোমার চেষ্টা করবা। তাহলে আমাদের এইখানে বিক্রিয়ার এই অংশে যে প্রান্তে আমি দাঁড়িয়ে আছি এখানে 4টা আছে, যদি এইটা থাকতো তাহলে এখানে অবশ্যই কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হতো, যদি এইটা থাকতো তাহলে এখানে অক্সিজেন, ঠিক আছে? যদি এইটা থাকে এই হাইড্রোজেন সালফাইড তাহলে সালফার উৎপন্ন হলো, আর এটা থাকলে এখানে অবশ্যই আয়োডিন উৎপন্ন হবে। প্লাস তার সাথে আমার এখানে ধাতু মানে কি K2SO4, তারপর ক্রোমিয়াম থাকলে অবশ্যই ক্রোমিয়ামের জারণ মান কত হবে? 3 হবে, আর তার সাথে উৎপন্ন হবে কি আমাদের পানি। ক্লিয়ার? তো এইভাবে আমরা রাসায়নিক সমীকরণগুলো সমতাকরণ করব। এখন আমি তোমাদের রাসায়নিক সমীকরণ কীভাবে সমতাকরণ করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে রাসায়নিক সমীকরণ সমতাকরণ। তো আমি এখানে একটা বিক্রিয়া নিলাম, একটা কমন বিক্রিয়া যেটা এর আগে আমরা নিচ্ছি, Fe3+ SN2+ বিক্রিয়া করে SN4+ আর হবে Fe, এটা তাহলে ফেরিক ক্লোরাইড টিন ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে টিন ক্লোরাইড এবং ফেরাস ক্লোরাইড উৎপন্ন করে, মানে স্টানাস ক্লোরাইড, এটা হচ্ছে স্টানিক ক্লোরাইড। তো এখন আমার প্রথম কাজ হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতির সমতাকরণের প্রথম সত্য হচ্ছে আমরা বিভিন্নভাবে করা যায়। তো আমি প্রথমে আমার বই আন্তর্জাতিক নিয়মভাবে করাবো, তারপরে হচ্ছে শর্টকাট নিয়ম বা তোমাদের ওই যে ভাইয়াদের নিয়ম অনুসারে করাবো, ঠিক আছে? তা প্রথম কাজ হচ্ছে আমাদের বইয়ের নিয়মকে অনুসরণ করা। তো বলছে সমতাকরণের প্রথম সত্য হচ্ছে যে আমাদের এখানে যে যারা বিক্রিয়ক এবং উৎপন্ন হয়েছে, বিক্রিয়কে যারা অংশগ্রহণ করছে এবং উৎপাদে যারা উৎপন্ন হয়েছে তাদের সবারই কী লেখা? জারণ মান লেখা। তাহলে এখান থেকে বুঝতেছি এখানে আয়রনের জারণ মান হচ্ছে +3 প্রতি একটা পরমাণুর জন্য। কয়টা পরমাণুর জন্য? একটা পরমাণুর জন্য। তাহলে একটা ক্লোরিন হচ্ছে -1, এখানে টিন হচ্ছে +2, একটা ক্লোরিন -1, এখানে হচ্ছে +4, এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে +2, এখানে হচ্ছে -1। ওকে, এরপরে তাহলে আমরা এখানে দেখতেছি যে এইভাবে বলছে যে জারণ মান লিখলাম, লেখার পর বলছে যে এখান থেকে আমাদের দর্শক আয়ন ফাইন্ড আউট করবো। তো দর্শক আয়ন আমরা যখন ফাইন্ড আউট করতেছি তখন দেখতেছি যে উভয় পাশে ক্লোরাইড আয়নের জারণ মানে কোনো পরিবর্তন হয়নি। কিসে পরিবর্তন হয়নি? জারণ মানে কোনো পরিবর্তন হয়নি। ক্লোরাইড মানে 1। তাহলে এটা হচ্ছে দর্শক আয়ন। তখন আমাদের লিখতে হবে যে দর্শক আয়ন মানে ক্লোরাইড বাদ দিয়ে আয়ন সমীকরণ বা কঙ্কাল সমীকরণ ওকে, তাহলে কঙ্কাল সমীকরণটা এখানে পাচ্ছি Fe3+ SN2+ বিক্রিয়া করে হচ্ছে SN4+, আর এখানে হচ্ছে Fe2+। ক্লিয়ার? এরপরে আমাদের কাজ হচ্ছে নেক্সট কাজটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া লেখা, বিজারণ অর্ধবিক্রিয়া লেখা। তাহলে আমি এখানে এখন লিখব জারণ অর্ধবিক্রিয়া। ক্লিয়ার? তা জারণ অর্ধবিক্রিয়া আমরা দেখতেছি এখান থেকে ফাইন্ড আউট করতেছি যে টিন SN2+ থেকে কী হয়েছে? SN2+ থেকে হয়েছে SN4+। এই জন্য আমরা বলছি যে জারণ হচ্ছে এমন একটি বিক্রিয়া যেখানে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক চার্জের পরিমাণটা বৃদ্ধি করে, 2+ থেকে 4+ হয়েছে। ক্লিয়ার? তো এখন মানে আন্তর্জাতিক নিয়ম বা বইয়ের নিয়ম অনুসারে তাহলে কত হয়েছে যে জারণ অর্ধবিক্রিয়ায় প্লাস দিয়ে ইলেকট্রনটা কোন দিকে লিখতে হবে? বিক্রিয়ার ডান দিকে। এখন আমরা ওইটাকে অনুসরণ না করি তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে কী করছে, দুটো ইলেকট্রন ত্যাগ করে এটা, তার উপরেরটা হচ্ছে বইয়ের নিয়ম আর এটা হচ্ছে আমাদের নিয়ম। তো আমরা যেহেতু এইটা করে অভ্যস্ত, তা আমরা কী করলাম, এটাকে প্রায়োরিটি দিলাম। ঠিক আছে, এখন আসো আমাদের বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারণ অর্ধবিক্রিয়া কী হচ্ছে? Fe3+ থেকে কী হয়েছে? Fe2+ হয়েছে, তার মানে তার ধনাত্মক চার্জের পরিমাণটা হ্রাস পেয়েছে। ক্লিয়ার?
তাহলে এখানে কী হয়েছে, তার বিজারণ অন্তর্বিক্রিয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম হচ্ছে, আমি বললাম জারণ অন্তর্বিক্রিয়ার ক্ষেত্রে প্লাস দিয়ে ইলেকট্রনটা ডান দিকে লিখতে হবে, আর বিজারণের ক্ষেত্রে প্লাস দিয়ে ইলেকট্রনটা কয়টা ইলেকট্রন গ্রহণ করছে, যে 3+ থেকে 2+ হয়েছে, তার মানে সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে এইটা হচ্ছে 2 নং সমীকরণ। এরপরে দেখতে হবে যে ইলেকট্রন আদান প্রদানের পরিমাণটা সমান আছে কিনা। তাহলে এখানে 2টা আছে, এখানে একটা আছে, তখন বলছে যে উপযুক্ত সংখ্যা দ্বারা গুণ করে কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা বলতেছি এই 2 নং সমীকরণকে আমরা 2 দিয়ে গুণ করে কী করব, একের সাথে যোগ করি। এটা মানে হচ্ছে 1 নং সমীকরণের সাথে 2 নং সমীকরণ যোগ করব, তবে 2 নং সমীকরণকে কত দ্বারা গুণ করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে। তার মানে আমরা পাচ্ছি এখানে Sn2+, 2 ইলেকট্রন, Sn4+, এটাকে 2 দিয়ে গুণ করলে Fe3+, 2 অফ ইলেকট্রন, এখানে 2 Fe2+। তাহলে আমি যোগ করলাম, যোগ করলে এখানে এইটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে থাকতেছে Fe2+, থাকতেছে Sn2+, 2 Fe3+, Sn4+, 2 Fe, এটা ক্লিয়ার। আমরা তাহলে এই যে সমীকরণটা পেলাম, এটা হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতির সমতাকরণ। কিন্তু আমাদের সমীকরণটা ছিল কি, আণবিক সমীকরণ। এটা কি সমীকরণ ছিল, এখানে যে আমাদের সমীকরণটা ছিল আণবিক সমীকরণ, আর এইখানে আমরা যে সমীকরণটা পেয়েছি, সমতাকরণ করেছি, সেটা হচ্ছে আয়নিক সমীকরণ। তো এখন আয়নিক সমীকরণটাকে আমার কী করতে হবে, আণবিক সমীকরণে পরিণত করতে হবে। এই জন্য এখন আমরা লিখব যে দর্শক আয়ন যোগ করে, কি আয়ন যোগ করে, দর্শক আয়ন যোগ করে। দর্শক আয়নটা আমাদের কী ছিল, দর্শক আয়ন ছিল ক্লোরাইড। তো এখানে আমাদের এই সময় অবশ্যই মনে রাখতে হবে যেখানে 4 সংখ্যাটা সমান আছে কিনা। তাহলে এখানে 2+ আছে, এখানে হচ্ছে মাইনাস, তাহলে টোটাল ক্লোরিন কয়টা লাগবে, এটাকে নিরপেক্ষ করার জন্য 2টা লাগবে। তাহলে আমরা এখানে লিখব Sn2, এখানে লিখব কয়টা, 3টা, এখানে একটা, তাহলে কয়টা ক্লোরিন লাগবে, টোটাল 3টা ক্লোরিন লাগবে। তার সামনে কত আছে, 2, এখানে কত আছে, 4, আর ক্লোরাইড আছে -1, মানে 4 সংখ্যা +4 আর হচ্ছে -1, তাহলে কয়টা লাগবে, টোটাল 4টা লাগবে। আর এখানে Fe2+ আছে, আর এখানে তাহলে এখানে FeCl2, তাহলে এখানে হচ্ছে FeCl2 কিন্তু আছে কয়টা, 2টা। তাহলে এই হলো সমতাকৃত আণবিক সমীকরণ। দেখো মিলে গেছে, এখানে আয়রন 2টা, টিন একটা, ক্লোরিন এখানে কয়টা, 2, আর 3 × 2 = 6, 8টা, এখানে 4টা, আর 2 × 2 = 4, তাহলে 8টা। তাহলে এই হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ। ঠিক আছে, আমরা আবার একটু রিভিশন দিই যে প্রথমে আমরা আণবিক সমীকরণটা পূরণ করার নিয়ম শিখলাম ওই সমীকরণগুলোর সাহায্যে। তাহলে এখান থেকে প্রথম নিয়ম হচ্ছে প্রতিটা, যেখানে বিক্রিয়ক এবং উৎপাদের যৌগের প্রতিটার কেন্দ্রীয় পরমাণুর জারণমান, যে কার্যকরী জারণমানটা বের করে। তাহলে আমরা এখানে দেখলাম প্রতিটা জারণমান, এখানে টিনে আয়রনের জারণমান +3, একটার জন্য ক্লোরিন -1, টিনের +2, এখানে -1, এইভাবে আমি প্রতিটা জারণমান বের করে দেখলাম যে যাদের জারণমানে কোনো পরিবর্তন হবে না সেটা হচ্ছে দর্শকায়ন। তা উভয় পাশে ক্লোরিনের জারণমানটা সমান -1, এই জন্য ক্লোরাইডটা হচ্ছে দর্শকায়ন। ক্লোরিনটা বাদ দিয়ে আমরা আয়ন সমীকরণ বা কঙ্কাল সমীকরণ পাবো। কঙ্কাল সমীকরণটা লিখলাম, লেখার পর দেখতেছি টিন 2+ থেকে 4+ হয়েছে, তার মানে এটা জারণ ঘটছে, আর এখানে 3+ থেকে 2+ হয়েছে, তার মানে বিজারণ। তাহলে জারণ অর্ধবিক্রিয়া লিখছি, বিজারণ অর্ধবিক্রিয়া লিখছি। জারণ অর্ধবিক্রিয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম হচ্ছে কী থেকে কী হয়েছে, যে 2+ থেকে 4+ হয়েছে লিখলাম, তারপরে কী হবে, ডান দিকে প্লাস দিয়ে ইলেকট্রন লিখতে হবে। কিন্তু আমরা এইভাবে নিচেরটা অভ্যস্ত, এই জন্য নিচেরটা দিয়ে আমি এটা 1 নং সমীকরণ দিলাম। বিজারণ অর্ধবিক্রিয়ায় 3+ থেকে 2+ হয়েছে, সেটা দিলাম, দিয়ে তাহলে 3 থেকে 2 আসতে গেলে একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে, সে একটা ইলেকট্রন গ্রহণ করছে। তখন আমরা দেখতেছি ইলেকট্রন আদান প্রদান সমান আছে কিনা, না, এখানে একটা ইলেকট্রন গ্রহণ করছে, এখানে 2টা ত্যাগ করছে। এই জন্য 2কে আমরা 2 নং সমীকরণ থেকে 2 দ্বারা গুণ করে 1 নং সমীকরণের সাথে যোগ করলাম, এখানে আয়ন সমতাকৃত সমীকরণটা পেলাম। পরে সেটাকে কী করতেছি, যে ওই যে আণবিক সমীকরণ পাওয়ার জন্য, এই যে আণবিক সমীকরণটা পাওয়ার জন্য আমরা পরে কী করলাম, দর্শকায়নটা যোগ করলাম। তো দর্শকায়নের যোগ করার শর্ত হচ্ছে এখানে আয়ন সংখ্যাটা সমান হতে হবে, বিপরীত চার্জযুক্ত কিন্তু সমান। এখানে 2+ আছে, এখানে -1,
তার মানে কয়টা কলোনি লাগবে? 2টা। তার 2টা কলোনি হলে 2 হবে। এখানে 3টা লাগবে, এখানে 4টা লাগবে, এখানে 2টা লাগবে। কিন্তু এখানে আয়রন কয়টা আছে? 2টা, এখানে 2টা। তো আমি এগুলো ছবি তুলে দিচ্ছি। আজকে এই প্রথম থেকে একটু ট্রাই করবা, আর সামনের দিন আরও সমতাকরণ নিয়ে আরও সুন্দর করে আলোচনা করব। নেক্সট দিন সোমবার। যদি এইভাবে ভালো লাগে তাহলে তোমরা বলবা, আর যদি মনে হচ্ছে যে হোয়াইট বোর্ডে, আর যদি জুম মনে করো জুম। থ্যাংক ইউ তোমাদের।